তাকে প্রথম দেখেছিলাম অ্যাপার্টমেন্টের ছাদে, কফির কাপে চমকরত হাস্যোজ্জ্বল এক যুবক আড্ডা দিচ্ছিল কয়েকজনের সাথে। বাকি সবাই হয়তো তার কাজিন সমাজ ছিল, নয়তো বন্ধুবান্ধব, কিন্তু আমার দৃষ্টি আটকে গিয়েছিল তার মাঝে। আম্মুর বকা শুনে সন্ধ্যার টিমটিমে আলোয় ছাদে মন ভালো করতে এসেছিলাম। সেদিন মন ভালো করতে গিয়ে অচেনা অজানা এক যুবকের কাছে মন রেখে এসেছিলাম আমি। উঠতি বয়সী এই আমার যেন চোখের ঘুম হারাম হয়ে গেল এক লহমায়। আমার কল্পনা রাজ্যে ছিল তার আর আমার ভালোবাসার ছড়াছড়ি। কল্পনায় তাকে নিজের খুব কাছে অনুভব করতাম আর লজ্জায় লাল নির্ণয় হয়ে যেতাম। এরপর আর তার মুখোমুখি আর হয়নি। দেখা হয়েছিল 15 থেকে 20 দিন পর। কলেজ শেষে ক্লান্ত শরীরটা নিয়ে দৌড়ে যখন লিফটে ঢুকলাম, দেখলাম তাকে এক মনে মোবাইল টিপে যাচ্ছে। সে আমাকে খেয়াল না করলেও আমি লজ্জায় জড়সড় হয়ে গিয়েছিলাম। দেখলাম সে 4th ফ্লোরে নেমে গেল আর আমাদের ফ্ল্যাট 5th ফ্লোরে। পরিচিত হওয়ার চক্করে একটা সময় পর ওনার পরিবার আর আমার পরিবারের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। পরে ওনার নাম জানতে পেরেছিলাম, আরফান সিয়াম। ওনার একটা ছোট বোন আছে, নাম মিষ্টি। আমার সাথে খুব ভাব, সবার সাথে ফ্রিলি কথা বলেও সিয়াম সাহেব দেখলে লজ্জায় আড়ষ্ট হয়ে যেতাম। হার্টবিট খুব দ্রুত গতিতে ওঠানামা করত। সেদিনে সেই অচেনা অজানা ছেলেটা চেনা হয়ে উঠল। এরপর থেকে রোজ নিয়ম করে মিষ্টির সাথে দেখা করার উছিলায় ওই বাসায় যেতাম ওনাকে এক নজর দেখার জন্য। লুকিয়ে ওনাকে ফলো করতাম। উনি বুঝতে পারত কিনা জানি না, তবে সুযোগ পেলেই আমি পলকহীন তার দিকে তাকিয়ে থাকতাম। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কলেজ শেষে বান্ধবীর সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। গিয়ে দেখি উনি একটা মেয়ের হাত ধরে কী যেন বলছে। আমি জানি না সেদিন আমার এত সাহস কোথা থেকে সঞ্চার হয়েছিল। রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তাকে ভালোবাসি বলেছিলাম। আকস্মিক ঘটনায় উনি কেমন হতভম্ব হয়ে গিয়েছিল। চোখ মুখ দেখে বুঝেছিলাম বিরক্ত হয়েছেন। বিরক্ত মুখে বললেন, এইটুকুন মেয়ে প্রেম ভালোবাসার কী বুঝো, পড়াশোনা করে ক্যারিয়ারে ফোকাস করো বলে ওই মেয়ে নিয়ে চলে গেলেন। এরপর থেকে ওনাকে সরাসরি জ্বালানো শুরু করি। বিভিন্ন নাম্বার থেকে কল করতাম, ভালোবাসার কথা বলতাম। উনি কিছুই বলতো না। কিছুক্ষণ নীরবে থেকে কল কেটে যেতেন। রাস্তায় বা যেখানে সেখানে অপলক তাকিয়ে থাকতাম আর উনি অপ্রস্তুত হয়ে যেত। মাঝে মাঝে চোখও মারতাম, তবে আমি যেভাবে বিরক্ত করছি কখনো আম্মুর কাছে এসে বিচার নিয়ে যায়নি। আম্মু জানলে মেরেই ফেলতো। এর মাঝে আমার টেস্ট পরীক্ষা শেষ হলো, এইচএসসি শেষ হলো। পদার্থবিজ্ঞান প্র্যাকটিক্যাল দিয়ে আসার পর আমার হাড় কাঁপানো জ্বর আসলো। আব্বু আম্মু খুব ভয় পেয়ে গিয়েছিলেন। মাঝরাতে একটু সুযোগ পেয়ে ওনার নম্বরে কল দিই। 2বার রিং হওয়ার পর উনি রিসিভ করলেন। কণ্ঠ শুনে বুঝেছি খুব বিরক্ত তিনি। অবশ্য এত রাতে কল দিলে বিরক্ত হওয়ারই কথা। দুর্বল কণ্ঠে তাকে বলেছিলাম, একটু ভিডিও কল দিবেন, ভীষণ অসুস্থ আমি, যদি মরে যাই আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। তিনি ঘুম ঘুম কণ্ঠে দাঁত কিরমির করে বলেছিলেন, সব কিছুর একটা লিমিট থাকে আফরা। তোমার মা বাবার কাছে কিছু বলি না বলে মাথায় উঠে গেছো, আর তুমি অসুস্থ তো আমি কি করব, মরে গেলেই বা কি? আমি তোমাকে কখনো বলেছি যে আমি তোমায় ভালোবাসি বা পছন্দ করি? আর আমাকে বিরক্ত করো না, আল্লাহর দোহাই। সেদিন শুধু ভালোবাসি বলেই কল কেটে দিয়েছিলাম। এরপর আর তাকে বিরক্ত করিনি। তাদের বাসা যাওয়াও টোটাল অফ করে দিলাম। কয়েকদিন পরে আন্টি এসে খুব রাগলেন কেন তাদের বাসায় যায় না। অজুহাত দিলাম অ্যাডমিশনের, পড়ার খুব চাপ। কিন্তু আসল সত্যি হলো সিয়াম সাহেবের সেই কথায় খুব হার্ট হয়েছিলাম। ভালোবেসে না হোক, মানবতার খাতিরে তো একটু ভালো ব্যবহার করতে পারতো। ওনার মুখোমুখি যেন না হয়, সেজন্য ফার্মগেট ফুপির বাসায় থেকে কোচিং করতাম। ভর্তি হলাম আইন বিভাগে। ফুপির বাসায় থেকে পড়াশোনা শুরু করলাম। আব্বুকে বললাম এখান থেকে ভার্সিটি যেতে সুবিধা, ক্লাস, বন্ধুবান্ধব, আড্ডা, এই তো বেশ আছি। তবে মনের কোণে এখনও সিয়াম। ক্লাস শেষ করে দেখি আকাশ কালো মেঘের ঘনঘটা, শুধু মুষলধারে বৃষ্টি না, ঝড়ও আসবে। চারপাশ কেমন অন্ধকার হয়ে গেছে, রিক্সাও পাচ্ছি না। এয়ারমেট রিহান বাইক আমার সামনে রেখে বলে, আফরা যে কোনো সময় ঝড় উঠবে, আয় তোকে নামিয়ে দিই। না করিস না বোন আমার, না হলে বিপদে পড়বি। বর্তমান সময়টার কথা চিন্তা করে যেই না বাইকে উঠবো, অমনি কোনো শক্তপোক্ত পুরুষালী হাত হ্যাচকা টানে তার সামনে এনে দাঁড় করালো। মানুষের মুখে দিকে তাকিয়ে আটকে উঠলাম। উমা, সিয়াম সাহেব যে! দীর্ঘদিন পরে এই মুখটা দেখলাম। ওনার হাতের বেষ্টনী থেকে আমার হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছি। উনি দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে এখন অন্য ছেলের বাইকে বসা হচ্ছে। তার মানে আমি আবেগ ছিলাম। ভার্সিটি ভর্তি হয়ে পাখা গজিয়েছে তাই না? বাইকওয়ালার ব্যবস্থা পরে করছি। চুপচাপ আমার বাইকে গিয়ে বসবে। বাইক চড়ার শখ না,
আজ এই ঝড়ের মাঝে তোমাকে বাইক চড়াবো। সিট দিলেও আমাকে ডিরেক্ট বাসায় নিয়ে এসেছিল। আমাকে আমার বাসার সামনে রেখে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। ওনাকে উদ্দেশ্য করে বললাম, রিহান শুধু আমার ক্লাসমেট, তাছাড়া আর কিছু নয়। বিপদে পড়বো বলে সাহায্য করতে এসেছে। আপনার রাগ সম্পর্কে আমার ধারণা আছে, ওকে কিছু করবেন না। উনি এক পলক আমার দিকে তাকিয়ে আবার চলে গেলেন। 3 দিন পর আম্মু একটা শাড়ি পরে রেডি হয়ে আসতে বললেন। আমি ভাবলাম হয়তো কোথাও ঘুরতে যাব। ড্রয়িং রুমে এসে আমার চোখ ছানা ভরা। শিয়াম আর তার পরিবার বসা। আন্টি এগিয়ে এসে একজোড়া বালা আমার হাতে পরিয়ে দিয়ে বলে, আমার কতদিনের শখ আফরাকে ছেলের বউ করব, আজ তা পূর্ণ হবে। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম আমি। যার সাথে কল্পনায় সংসার সাজাতাম, এখন বাস্তবে একটা সংসার হবে। সেদিনই কাবিন হয়ে যায়। রাতের বেলা উনি রুমে এসে আমার হাত ধরতে চাইলে এক ঝটকায় সরিয়ে নিই। অভিমানী কণ্ঠে বলি, আপনার সে গার্লফ্রেন্ড ছেড়ে গেছে বলেই বুঝি আমাকে বিয়ে করেছেন? উনি রুম কাঁপিয়ে হাসলেন। আরে বোকা, ও আমার বন্ধুর গার্লফ্রেন্ড। ওদের ঝগড়া চলছিল, তাই ওই মেয়েকে বোঝাতে গিয়েছি। ভুল করে হয়তো সেদিন হাত ধরে ফেলেছিলাম। কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আবার বলতে শুরু করলেন, জানো, তুমি সেদিনের পর আর কল না দেওয়ায় খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী ছিল না। তোমাকে প্রচণ্ড মিস করা শুরু করলাম। মাঝরাতে তোমার সেই ভালোবাসি বলা, রাস্তায় তাকিয়ে থাকা সব কিছু দেখা যেত। রাতে না ঘুমিয়েই মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম। বুঝেছিলাম এই মেয়েটা তার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। পরে মিষ্টির থেকে জানতে পারি তুমি তোমার ফুপির বাসায়। ভালোবাসি খুব এই নাছুরবান্দা মেয়েটাকে। সময় বহমান, সেকেন্ডের পর মিনিট, তারপর ঘন্টা কেমন করে যেন কেটে যায়। হসপিটালে বসে আছি, শিয়ামকে সবাই সান্ত্বনা দিচ্ছে, আর আমি 9 মাসের উঁচু পেট নিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছি। সবার সান্ত্বনা দেওয়ার কথা ছিল আমাকে, যে ভয় পেও না, মনের জোর রাখো, ইত্যাদি ইত্যাদি। অথচ এসব বলছে শিয়ামকে। আজ আমার ডেলিভারি, লেবার পেইনে ছটফট করছি। সবাই হাসপাতালে নিয়ে এসেছে। এদিকে শিয়ামের কান্না দেখে আমি আমার লেবার পেইনের কথা ভুলে গেছি। পরিবার থেকে শুরু করে হাসপাতালের স্টাফরা সহ সবাই ওর কাণ্ডে অবাক। ওর ধারণা আমার যদি কিছু হয়ে যায়, অনেক সময় বাচ্চা প্রসবের পর মা মারা যায়, তখন কি হবে? যেখানে ও আমাকে সাহস দেওয়ার কথা, ভয় পেও না, সেখানে আমি ওকে বলছি কান্না করো না, ইনশাআল্লাহ আমি ফিরব। এই আধ পাগলের রেখে মরলেও আমি শান্তি পাবো না। সময় কত অদ্ভুত, তাই না? এই মানুষটাই আমাকে একসময় বলেছিল, তুমি অসুস্থ তো আমি কি করব, তুমি মরলে আমার কি? আর আজ সে আমার যদি কিছু হয়ে যায়, সে আতঙ্কে ততষ্ট। ধৈর্য ধরতে হয় সব কিছুর জন্য। যাকে ভালোবাসেন লেগে থাকেন তার সাথে, খুব বিরক্ত করেন, বারবার ভালোবাসি বলেন, তারপর একদিন হুট করে হারিয়ে যান। তার মনে যদি আপনার জন্য বিন্দুমাত্র অনুভূতি থাকে, তাহলে সে নিশ্চয় আপনার কাছে ফিরবে।